সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গতকালকে আমাদের গত ক্লাসে কারক বিভক্তির ভূমিকা এবং তার প্রয়োগ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্বে আমরা চেষ্টা করব কারক বিভক্তির আলোচনাটা সমাপ্ত করার জন্য। আমরা গত ক্লাসে আমরা কারক বিভক্তি কি, তার ব্যবহারে এবং কারকের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি এবং তার মধ্যে কর্তৃকারক আমরা সম্পন্ন করেছি। আজকে আমরা পরবর্তী যে 5টি কারক আছে, কর্মকারক, পরবর্তী 5টি কারক, বিশেষ করে কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক, এই 5টি কারক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় প্রথম হচ্ছে কর্মকারক। আমরা কর্মকারক নিয়ে প্রথমে আলোচনা শুরু করব। কর্মকারক কি সেখানে আমরা আলোচনা শুরু করব। প্রতিটি কারকেরই আলোচনা করার জন্য অপরিহার্য উপাদান হচ্ছে ক্রিয়া এবং উদাহরণ। আমরা দুটি উদাহরণ দিয়ে কর্মকারক আলোচনা করব। প্রথম আমরা যদি বলি রহিম বই পড়ে, আবার যদি বলি বাবা আমাকে একটি কলম দিয়েছে, বাবা আমাকে একটি কলম দিয়েছে। এখানে আমরা দুটি উদাহরণ দেব। এই দুটি উদাহরণকে কেন্দ্র করে আমরা কর্মকারক আলোচনা করব। প্রতিটি কারক আলোচনা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তার ক্রিয়াপদ আগে নির্ধারণ করা। আমরা এই দুটি বাক্যের কারক বের করার জন্য প্রথম তার ক্রিয়া নির্ধারণ করব। আমাদের প্রথম বাক্যের ক্রিয়া হচ্ছে পড়ে এবং দ্বিতীয় বাক্যের ক্রিয়া হচ্ছে দিয়েছেন। এই দুটি ক্রিয়া থেকে আমরা কর্মকারক বের করব। কর্মকারক কি, বইয়ের ভাষায় যদি বলি সেটি হচ্ছে এরকম: কর্তা, যিনি কাজটি করেন বাক্যে, ওনাকে বলে কর্তা, আর কর্তাকে বলে কর্তৃকারক। বাক্যের কর্তা যাকে আশ্রয় করে বা যেটিকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে ওই বিষয়টিকে, ওই ব্যক্তিকে বলে কর্মকারক। কর্মকারক বের করার জন্য সহজে আমরা দুটি কৌশল অবলম্বন করতে পারি। আমরা যে কোনো বাক্যে কর্মকারক আছে কি নেই সেটি বের করার জন্য ওই বাক্যের ক্রিয়াকে দুটি প্রশ্ন করতে পারি। একটি হচ্ছে কি, অপরটি হচ্ছে কাকে। যে কোনো বাক্যের ক্রিয়াকে দুটি প্রশ্ন করলে, কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটি হচ্ছে কর্মকারক। যেমন আমরা যদি বলি রহিম বই পড়ে, এখানে আমরা প্রশ্ন করতে পারি কি পড়ে, বই পড়ে। এখানে বই হচ্ছে কর্মকারক। কাকে পড়ে এখানে উত্তর পাওয়া যাবে না। পরের সেন্টেন্স আসি, বাবা আমাকে একটি কলম দিয়েছেন। এই বাক্যে কি দিয়েছেন, আমরা এই প্রশ্ন করলে কি দিয়েছেন উত্তর পাবো কলম দিয়েছেন। আবার যদি প্রশ্ন করি কাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। কারণ আমরা এখানে পরের সেন্টেন্সে দ্বিতীয় যে বাক্যটি সেখানে দুটি কর্ম পেয়েছি, একটি আমাকে, একটি কলম। কি দিয়ে প্রশ্ন করলে কলম উত্তর আসে, কাকে দিয়েছেন প্রশ্ন করলে আমরা আমাকে উত্তর পাই। তাহলে আমরা এখানে দুটি কর্ম পেয়েছি। এখন প্রশ্ন হলো, তাহলে কি একটি সেন্টেন্সে একাধিক কর্ম থাকতে পারে? না, অবশ্যই থাকতে পারে। সেক্ষেত্রে যদি কখনো একটি বাক্যে একাধিক কর্ম থাকে, সেখানে অধিকাংশ সময় যেটি দেখা যায় সেটি হচ্ছে একটি হয় মুখ্য কর্ম, একটি হয় গৌণ কর্ম। তাহলে আমরা এখন বলবো কর্মকারক দুই প্রকার। এতক্ষণ পরে আমরা যেটি পেলাম, কর্মকারক দুই প্রকার: এক মুখ্য কর্ম, দুই গৌণ কর্ম। তাহলে আমরা এখন বুঝবো কর্মকারক দুই প্রকার, একটি হচ্ছে মুখ্য কর্ম, একটি গৌণ কর্ম। তাহলে মুখ্য কর্ম কোনটি, গৌণ কর্ম কোনটি? আমরা এই বাক্য থেকে দুটি কর্মই পেয়েছি। বাবা আমাকে একটি কলম দিয়েছে। এখানে কলম এটি একটি বস্তুবাচক শব্দ, অন্যদিকে আমাকে এটি ব্যক্তিবাচক বা প্রাণীবাচক শব্দ। যদি কোনো বাক্যে বস্তুবাচক এবং প্রাণীবাচক কিংবা ব্যক্তিবাচক দুটি শব্দই থাকে এবং দুটি যদি কর্মকারক হয়, সেই ক্ষেত্রে বস্তুবাচক যে কর্মটি তাকে বলা হয় মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচক যে কর্মটি তাকে আমরা বলবো গৌণ কর্ম। এখানে কলম হচ্ছে মুখ্য কর্ম, অন্যদিকে আমাকে সেটি হচ্ছে এই বাক্যে গৌণ কর্ম। তাহলে কর্মকারক। কিন্তু রহিম বই পড়ে, এখানে একটি মাত্র কর্ম আছে এবং সেটি বস্তুবাচক কর্ম হওয়ার কারণে সেটি মুখ্য কর্ম। আর যদি কোনো বাক্যে দুটি কর্ম থাকে এবং একটি ব্যক্তিবাচক হয়, একটি বস্তুবাচক হয়, তখন বস্তুবাচক কর্মকে বলবো মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচক কর্মকে আমরা বলবো গৌণ কর্ম। তবে হ্যাঁ, কোনো বইয়ে সেই ব্যক্তিবাচকটাকে প্রাণীবাচক উল্লেখ করা হয়েছে। তবে আরেকটি কথা না বললেই নয়, সেটি তোমরা অবশ্যই খেয়াল করবে, সেটি হচ্ছে যদি কোনো বাক্যে মুখ্য কর্ম, গৌণ কর্ম দুটি একই সাথে থাকে, তখন সেখানে ব্যক্তিবাচক কিংবা প্রাণীবাচক যে কর্মটি
যেটাকে আমরা গৌণ কর্ম বলি তার সাথে অবশ্যই বিভক্তি যুক্ত হবে। যেমন এখানে মূল শব্দ হচ্ছে আমার, তার সাথে কে অর্থাৎ দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়েছে, কিন্তু কলমের সাথে কোনো বিভক্তি নেই, সেটি শূন্য বিভক্তি। এই হচ্ছে আমাদের কর্মকারক। এক কথায় বলবো, কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে আমরা বলি কর্ম। কর্মকারক দুই ধরনের হতে পারে, একটি মুখ্য, একটি গৌণ। সাধারণত মুখ্য কর্ম হয় বস্তুবাচক, গৌণ কর্ম হয় ব্যক্তি বা প্রাণীবাচক। আর কর্মকারক বের করার জন্য ক্রিয়াকে আমরা প্রশ্ন করব কি এবং কাকে দিয়ে। এটুকু হচ্ছে আমাদের কর্মকারকের আলোচনা। এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী কারক। পরবর্তী কারক হচ্ছে আমাদের করণ কারক। কারকের তৃতীয় আলোচনা আমাদের, সেটি হচ্ছে করণ কারক। করণ কারক আলোচনা করতে গেলে প্রথমে আমাদেরকে যেটি জানতেই হবে সেটি হচ্ছে করণ শব্দের অর্থ কি। আমরা প্রথমে আসি করণ। করণ এই শব্দের অর্থ হচ্ছে যন্ত্র অথবা উপকরণ। করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র বা উপকরণ। আমরা যে কোনো কাজ করতে গেলে আমাদের একটা মাধ্যমের প্রয়োজন হয়। যেমন আমি এখন লিখতেছি, লেখার জন্য আমার কলম বা মার্কারের প্রয়োজন হয়েছে। যে কোনো কাজ করতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন হয়, একটি উপকরণের প্রয়োজন হয়, আর সেই উপকরণটিকে বাংলা ব্যাকরণে বলে করণ কারক। তাহলে আমরা আসি, করণের ভিন্ন ভিন্ন অর্থ দেওয়া আছে। কোনো কোনো বইয়ে দেওয়া আছে করণ শব্দ অর্থ যন্ত্র, উপায়, উপকরণ, সহায়, মাধ্যম ইত্যাদি, যে কোনো কিছু হতে পারে। আমরা করণ কারকটা কিভাবে বের করব? আমরা দুটি উদাহরণ দিয়ে করণ কারক বের করার চেষ্টা করি। আমি যদি বলি, আমরা একটা উদাহরণ দিয়ে বললাম করিম করিম কলম দিয়ে লিখে। করিম কলম দিয়ে লিখে। আবার বললাম ফুলে ফুলে মাঠ ভরে গেছে। মাঠ ভরে আছে। ফুলে ফুলে মাঠ ভরে আছে। এক্ষেত্রে আমরা দুটি উদাহরণ দিলাম। আমরা প্রথম উদাহরণে যে কোনো কারক বের করার জন্য আমরা প্রথমে চলে যাব তার ক্রিয়াতে। প্রথম বাক্যের ক্রিয়া লিখে, পরের বাক্যের ক্রিয়া আছে। আমরা যদি বলি করিম কলম দিয়ে লিখে, এখানে মাধ্যম হচ্ছে কলম। সে কলম দিয়ে লিখে। মাধ্যম যেটি, যে উপকরণের সাহায্যে কাজটি সম্পন্ন হয় সেটাকে বলে করণ কারক। সুতরাং এখানে কলম হচ্ছে করণ কারক, কারণ কলম দিয়ে এই কাজটি আঞ্জাম দেওয়া হয়, কাজটি করা হয়। ফুলে ফুলে মাঠ ভরে গেছে, এখানে দুটি শব্দ ফুলে ফুলে, অর্থাৎ মাঠটা ভরে যাওয়ার যে উপকরণটা সেটি হচ্ছে ফুল, আর এই ফুল হচ্ছে এখানে করণ কারক। তবে এখানে দুটি শব্দে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে বিভক্তি ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন এখানে কলম, তার সঙ্গে দিয়ে বিভক্তি যুক্ত। এখানে যদি ফুলে ফুলে, এখানে এ বিভক্তি যুক্ত। আমরা জানি এ হচ্ছে সপ্তমী বিভক্তি, আর দ্বারা দিয়ে কর্তৃক এগুলো হচ্ছে তৃতীয় বিভক্তি। কারণ একই হয়েও ভিন্ন ভিন্ন বিভক্তি হতে পারে, এতে কোনো সমস্যা হয় না। তবে কোনো বাক্যে আমরা করণ আছে কি নেই সেটি বের করার জন্য কি প্রশ্ন করব? আমরা ক্রিয়াকে প্রশ্ন করব কি দিয়ে। কি দিয়ে, কিসের সাহায্যে? আমরা এই দুটি প্রশ্ন করে করণ কারক বের করব। আমরা যে কখনো ক্রিয়াকে দুটি প্রশ্ন করতে পারি, কি দিয়ে বা কিসের সাহায্যে। যেমন আমি বললাম করিম কলম দিয়ে লিখে। তুমি যদি প্রশ্ন করো, তোমরা কেউ প্রশ্ন কি দিয়ে লিখে? কলম দিয়ে লিখে। অর্থাৎ এই প্রশ্নটি করার সাথে সাথে আমরা উত্তর পেয়ে যাচ্ছি কলম, আর সেটি হচ্ছে করণ কারক। অর্থাৎ যে মাধ্যমে, যে উপায় দিয়ে কাজটি সম্পন্ন করা হয় সেটাকে আমরা বলি করণ কারক। তারপরে আমরা পরবর্তী যে কারকের আলোচনাটি করণ কারক এখানে শেষ করছি। আমাদের পরবর্তী আলোচনা কারকের সম্প্রদান কারক। 4 নম্বর আলোচনা যেটি, সেটি হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান কারক, এটি নিয়ে অনেক বিতর্ক হয়। যদিও বাংলা ব্যাকরণের সম্প্রদান কারক স্বীকার করা হয়, তবে প্রথম কথা যেটি আমরা বলবো সেটি হচ্ছে সম্প্রদান কারক এটি বাংলা ব্যাকরণে আসছে সংস্কৃত ব্যাকরণ থেকে। এটি বাংলা ব্যাকরণ এক সময় ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি সংস্কৃত ব্যাকরণ থেকে বাংলায় নিয়ে আসছেন। তবে বাংলা ভাষায় বর্তমানে অনেক ব্যাকরণবিদ সম্প্রদান কারকটি অস্বীকার করেন। তারা বলেন এটির কোনো প্রয়োজন নেই। যেমন রবীন্দ্রনাথ সম্প্রদান কারক স্বীকার করেন না। যারা সম্প্রদান কারকের অস্তিত্ব অস্বীকার করেন তাদের মতে এটি কর্মকারকের অংশ। কর্মকারকের মধ্য দিয়েও সম্প্রদান কারক সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা সম্ভব। সুতরাং অনেকের মতে সম্প্রদান কারক কর্মকারকের অংশ। তারপরেও যেহেতু বাংলা ব্যাকরণ সেটি আলাদা ব্যাখ্যা করা আছে, আমরা সেটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তাহলে আমরা কয়েকটি বিষয় জানলাম। 1, সম্প্রদান কারক সংস্কৃত ব্যাকরণ থেকে বাংলায় আসছে। 2, অনেক ব্যাকরণবিদ এটার অস্তিত্ব অস্বীকার করেন। 3, তাদের মতে এটি কর্মকারকের অংশ।
তারপরে আমরা চলে আসি সম্প্রদান কারক নিয়ে দুটি উদাহরণ দিচ্ছি আমরা। আমরা প্রথমে যদি বলি সম্প্রদান কারক এবং কর্মকারকের মধ্যে একটা গভীর মিল রয়েছে, তবে কিছু ক্ষেত্রে অমিল আছে। আমরা দুটি উদাহরণ দিই। একটি বললাম আমরা ভিক্ষুককে চাল দাও, আবার বললাম দুফাকে কাপড় দাও। দুফাকে কাপড় দাও এবং ভিক্ষুককে চাল দাও, এখানে দুটি ছোট্ট উদাহরণ দিয়েছি আমরা। একটি হচ্ছে ভিক্ষুককে চাল দাও, অন্যটি হচ্ছে দুফাকে কাপড় দাও। দুটি বাক্যে ক্রিয়া কিন্তু দাও, আমরা আগে ক্রিয়া বের করবো, ক্রিয়া বের না করে কখনো কারক বের করা যায় না। এখানেও দাও এখানেও দাও, দুটি কিন্তু ক্রিয়া। এবার আমরা আসি ভিক্ষুক চাল দেয়। একটা বিষয় অবশ্যই তার আগে বলে রাখি আমরা, সেটি হচ্ছে সম্প্রদান কারক কখনো বস্তু হয় না, এটি সবসময় ব্যক্তি হয়। বস্তু কখনো সম্প্রদান কারক হয় না, সম্প্রদান কারক হতে হয় ব্যক্তি। যেমন ভিক্ষুককে চাল দাও, এখানে কর্তা নেই, কর্তা উজ্জ আছে, যে দিবে সে কর্তা, কাকে দিবে? ভিক্ষুককে দিবে। দোফাকে কাপড় দাও, যে দিবে সে কর্তা, এখানে কর্তা নেই, দোফাকে, দোফা এখানে কর্ম। অর্থাৎ এখানে ভিক্ষুক এবং দোফা এই দুটোর মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে ভিক্ষুককে আমরা যে চাল দেব সেটি আর ফেরত যোগ্য নয়, সে আর ফেরত দেবে না, কিন্তু দোফাকে আমরা যে কাপড় দেব সেটি আবার ফেরত দিবে। ফেরত যোগ্য হলে যাকে দিব সে হবে কর্মকারক, সুতরাং এখানে দোফা হবে কর্মকারক। কিন্তু ভিক্ষুককে যে চাল দেব সে আর ফেরত দেবে না। ফেরত যোগ্য না হলে এমন কোনো ব্যক্তিকে কিছু দান করলে, সাহায্য করলে সে হবে সম্প্রদানকারক। এখানে আলোচনার বিষয় আমরা পরিষ্কার বুঝবো, ভিক্ষুক যেহেতু চাল ফেরত দেবে না, ভিক্ষুক এখানে সম্প্রদানকারক, কিন্তু দোফা কাপড় আবার ফেরত দেবে, দোফা এখানে কর্মকারক। এইখানে পার্থক্য হচ্ছে ফেরত দিলে সে হবে, ওই ব্যক্তি হবে কর্মকারক, যে ব্যক্তিকে দিলে আর ফেরত দেবে না সেই ব্যক্তি হবে সম্প্রদানকারক। তবে একটা বিষয় এখানে স্পষ্ট মনে রাখতে হবে, সেটি হচ্ছে এখানেও কে বিভক্তি, এখানেও কে বিভক্তি। এখানে মূল শব্দ ভিক্ষুক, এখানে মূল শব্দ দোফা, এখানেও কে বিভক্তি। কিন্তু পার্থক্য হচ্ছে তোমরা অনেকে ভুল করো, আমাদের দেশে একটা ভুল প্রচলিত আছে, কে দেখলেই বলে দ্বিতীয় বিভক্তি না। একটি কথা অবশ্যই মনে রাখবে, সেটি হচ্ছে এখানে ভিক্ষুক হচ্ছে সম্প্রদানকারক। মনে রাখবে তোমরা অবশ্যই, সম্প্রদানকারক কখনো দ্বিতীয় বিভক্তি হয় না। সম্প্রদানকারকে যদি কে থাকে সেই কেটা অবশ্যই চতুর্থী বিভক্তি হবে, আর অন্য সকল কারকে কে হবে দ্বিতীয় বিভক্তি। সম্প্রদান কারকে কে থাকলে সেটি হবে চতুর্থী বিভক্তি, এটি স্পষ্ট করতে হবে। আমরা সম্প্রদান কারক এ পর্যন্ত। আরেকটি বিষয় বলে রাখি, নিমিত্তার্থে বুঝালে, কোনো কিছুর জন্য বোঝালে, যেমন আমি যদি বলি বেলা শেষ হয়ে এলো পানির জন্য চল, কোনো কিছুর জন্য বুঝালে সেই ক্ষেত্রে সম্প্রদান কারক হয়। একটি প্রশ্ন বারে বারে পরীক্ষায় আসে, অনেকবার আসছে, সেটি হচ্ছে বেলা যে পড়ে এলো জলকে চল, জলকে চল মানে জলের জন্য চল, তখন জলকে সেটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি, অর্থাৎ নিমিত্তার্থেও সম্প্রদান কারক হয়। একটি বিষয় আবারও বলছি, কে থাকলে যদি সেটি সম্প্রদান কারক হয় চতুর্থী বিভক্তি হবে, অন্য সকল কারকে কে থাকলে সেটি দ্বিতীয় বিভক্তি হবে। আমাদের সম্প্রদান কারক আলোচনা এই পর্যন্ত। পরবর্তী কারক হচ্ছে আমাদের 5 নম্বর হচ্ছে অপাদান কারক। অপাদান কারক এটি আলোচনা করতে গেলে আমরা প্রথমে একটি শব্দ অবশ্যই আমাদের আলোচনায় আসবে, সেটি হচ্ছে অপায় শব্দটি। অপায় শব্দ থেকে অপাদান কারকের জন্ম। আর অপায় শব্দ হচ্ছে বিচ্ছিন্ন বা আলাদা করা, বিচ্ছিন্ন হওয়া বা বিচ্ছিন্ন করা বা আলাদা করা। অপায় থেকে অপাদান কারকের জন্ম হয়েছে, অর্থাৎ কোনো কিছু কোনো স্থান থেকে বিচ্ছিন্ন হলে, কোনো জায়গা থেকে আলাদা হলে, তো ওই জায়গা ওই স্থান অপাদান কারক হয়। অপাদান কারকের জন্য শব্দ হচ্ছে কয়েকটি বিষয় এখানে চলে আসে, বিচ্যুত, যা, রক্ষিত, দরিদ্র, আরম্ভ, ভীত, এই সব কিছু থেকে অপাদান কারকের জন্ম হয়। অপাদান কারক এটি একটি বিষয়, অনেকগুলো বিষয় আসে। এটি কখনো আরম্ভ হলে কোনো একটা সময় থেকে ওটি অপাদান কারক, কোন স্থান থেকে শুরু ওই স্থান অপাদান কারক, বিচ্ছুত। আমি 2-3টি উদাহরণ দিচ্ছি। যেমন আমি যদি বলি গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে। আবার বললাম বাবাকে ভয় পাই, বাবাকে ভয় পাই। আর কি বললাম সোমবার পরীক্ষা শুরু, সোমবার পরীক্ষা শুরু। 3টি উদাহরণ দিচ্ছি আমরা এখানে, গাছ থেকে পাতা পড়ে, বাবাকে ভয় পায়, সোমবার পরীক্ষা শুরু।
এখানে প্রথমটাকে গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতা বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়, ফলে গাছ হচ্ছে এখানে অপাদান কারক। বাবাকে ভয় পায়, যে জায়গা থেকে ভয়ের উৎপত্তি হবে ওই জায়গাটি সবসময় অপাদান কারক। যেমন বললাম বাক্যে কে না ভয় পায়, তাহলে বাক্য হবে অপাদান কারক। এরপরে সোমবার পরীক্ষা শুরু, কোন সেন্টেন্সের শুরু বা আরম্ভ শব্দ থাকলে যেখান থেকে শুরু, যে সময় থেকে শুরু, ওই সময়টি ওই বাক্যটি অবশ্যই অপাদান কারক হবে। যদি কোনো বারের নাম থাকে তাহলে সেটি অধিকরণ হলেও শুরু থাকলে সেটি হয় অপাদান কারক। তাহলে আমরা কোনো কিছু থেকে আলাদা হলে, বিচ্ছিন্ন হলে, উৎপন্ন হলে, ভয় পাইলে, আরম্ভ করলে এই বিষয়গুলো অপাদান কারকের হয়। অপাদান করে বের করার জন্য একটা টেকনিক আমরা অবলম্বন করতে পারি, সেটি হচ্ছে আমরা বলতে পারি কি থেকে অথবা কোথা থেকে। অবশ্য কেউ কেউ বলে কি হতে কোথা হতে। যেমন আমরা যদি বলি গাছ থেকে পাতা পড়ে, আমরা যদি বলি কোথা থেকে পড়ে, গাছ থেকে পড়ে, গাছ অপাদান কারক। যেমন বাবাকে ভয় পায়, ভয়ের উৎপত্তি কোথা থেকে হয়, বাবা থেকে, বাবা উপাদান কারক। অর্থাৎ ভয়, ডর, আরম্ভ, বিচ্যুত, রক্ষিত গুলো যেখান থেকে হয় ওই স্থানটা, ওই জায়গাটা অপাদান কারক হয়। তারপর আমরা আসবো অধিকরণ কারক। কারকের সর্বশেষ যে কারকের প্রকারগুলোর মধ্যে সর্বশেষ হচ্ছে অধিকরণ কারক। আমরা এখন অধিকরণ কারকে চলে যাব। অধিকরণ কারক, অধিকরণ কারক এটি কারকের সর্বশেষ অংশ। অধিকরণ কারক আমরা আলোচনা যখন করব সেখানে আমরা প্রথম আসি দুটি বিষয়। তোমাদের বইয়ে তোমরা দেখবা নবম, দশম কিংবা একাদশে প্রত্যেক জায়গায় অধিকরণ কারকে প্রথম দুটি বিষয় নিয়ে আসা হয়, কাল এবং আধার। কাল এবং আধার এই দুটি বিষয় অবশ্যই থাকে। লেখা বলা হয়ে থাকে ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলে। কাল বলতে আমরা সময়কে বুঝবো, আধার বলতে আমরা স্থানকে বুঝবো। স্থান বা জায়গাকে বলে আধার, আর কাল বলতে সময়। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের সময় এবং স্থান এই দুটি বিষয় সবসময় অধিকরণ কারকে হয়। ক্রিয়াটি কখন সংঘটিত হয়েছে সে সময়টি অধিকরণ কারক, ক্রিয়াটি কোথায় সংঘটিত হয়েছে সে স্থানটি অধিকরণ কারক। সাধারণত দুটি বিষয়কে বেশি প্রাধান্য দেওয়া হয়, তবে এর বাহিরেও বিষয় বুঝালে অধিকরণ কারক হয়। যেমন আমি যদি বলি রহিম বাংলায় ভালো, অঙ্কে কাঁচা, বাংলা এখানে অধিকরণ কারক, অঙ্ক এখানে অধিকরণ কারক। কোনো বিষয়ে তার দুর্বলতা বুঝালেও বিষয়টি অধিকরণ হয়। তবে অধিকরণ কারক প্রধানত দুটি বিষয় নির্ধারণ করে, সময় এবং স্থান। আমরা উদাহরণ দিই, সেটি আরো পরিষ্কার করে দিচ্ছি। যেমন আমি যদি বলি সকালে সূর্য উঠে, সকালে সূর্য উঠে। আবার বললাম সকালে সূর্য উঠে, এবার বললাম নদীতে মাছ আছে, নদীতে মাছ আছে। আমি বারবার বলছি কারক বের করার জন্য প্রথম আমরা ক্রিয়া বের করব। সকালে সূর্য উঠে, এইবার কি ক্রিয়া হচ্ছে উঠে। নদীতে মাছ আছে, এইবার কি ক্রিয়া হচ্ছে আছে। আমরা আসি সকালে সূর্য উঠে, কখন উঠে, সকালে। এই সকালেটা হচ্ছে এখানে সময়, এটি এখানে অধিকরণ কারক। নদীতে মাছ আছে, কোথায় আছে, নদীতে আছে, নদী এখানে স্থান। আমি শুরুতেই বলছিলাম সময় এবং স্থান এই দুটি বিষয় বুঝালে সেটি অধিকরণ কারক হয়। এই জন্য একটা টেকনিক তোমরা অবলম্বন করতে পারো, সেটি হচ্ছে তোমরা ক্রিয়াকে দুটি প্রশ্ন করবা। সাধারণত ক্রিয়াকে দুটি প্রশ্ন করলে অধিকরণ কারক পাওয়া যায়। সেই দুটি প্রশ্ন হচ্ছে কখন এবং কোথায়। আমরা যদি বলি কখন উঠে, সকালে, কোথায় মাছ আছে, নদীতে। সাধারণত ক্রিয়াকে কখন এবং কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হয় অধিকরণ কারক। অধিকরণ কারক বিভিন্ন ধরনের আছে, তবে প্রধানত অধিকরণ কারক তিন প্রকার: কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ। আধার মানে স্থান, কাল মানে সময়, আর ভাব মানে ক্রিয়ার ভাবটাকে বোঝাবে। আধারাধিকরণ আবার তিন ধরনের হয়: ঐকদেশিক, অভিব্যাপক, বশ্যয়ী। সেটার একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আধারাধিকরণ আবার তিন প্রকারের হয়। ঐকদেশিক আমি বললাম, একটি উদাহরণ দিয়ে বললাম পুকুরে মাছ আছে। আবার আমরা একই উদাহরণ একটু চেঞ্জ করে দিচ্ছি। আমরা যদি বলি পুকুরে পানি আছে। আরেকটি বিষয়, এই দুটি বিষয় ক্লিয়ার করি। ঐকদেশিক, অভিব্যাপক। ঐকদেশিক হচ্ছে বিশাল একটা জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় ক্রিয়া সংঘটিত হলে হবে। যেমন পুকুরে মাছ আছে, পুকুর অনেক বিশাল, তার ভিতরে যে কোথায় মাছটি থাকলে হবে। সুতরাং পুকুর হচ্ছে এখানে ঐকদেশিক আধারাধিকরণ। কিন্তু পুকুরে পানি আছে,
পুরো পুকুর জুড়েই পানি আছে। কোনো ক্রিয়া যখন পুরোটা জুড়ে সংগঠিত হয় তখন সেই ক্রিয়ার যে স্থান, ওই স্থানকে বলে অভিব্যাপক আধারাধিকরণ। অভিব্যাপক আধারাধিকরণ। আরেকটি আধারাধিকরণ পাওয়া যায়, সেটা হচ্ছে বৈষয়িক আধারাধিকরণ। কোন বিষয়কে বোঝাবে, যেমন সে বাংলায় ভালো, সে যদি বলি বাংলায়, সে বাংলায় ভালো। আবার যদি বলি সে ইংলিশে দুর্বল, এখানে কোন একটা বিষয়ে বা সাবজেক্টে ভালো, খারাপ, দুর্বল, সবল বোঝালে সেটিকে বলা হয় বৈষয়িক আধারাধিকরণ। এ হচ্ছে আমাদের কারকের আলোচনা। একটি বিষয় সংক্ষিপ্ত পরিসরে বলে দিচ্ছি। কর্তৃকারক বের করবে তোমরা যে টেকনিক অবলম্বন করে, সেটি হচ্ছে কে বা কারা। কর্মকারক বের করবে কি বা কাকে দিয়ে। কর্মকারক বের করবে তোমরা, সেটা হচ্ছে কি, কিসের সাহায্যে, কি উপায়ে। সম্প্রদান কারক বের করবো কাকে দিয়ে, অবশ্যই সেটা দান হতে হবে। আর অপাদান কারক বের করবে কি থেকে, কোথা হতে। আর অধিকরণ কারক বের করবে কখন এবং কোথায়। এভাবে প্রশ্ন করে আমরা বাংলায় কারক বের করতে পারি। আমাদের কারকের যে আলোচনা, সেখান থেকে আমরা পাবো একটা বাক্যে সবগুলো কারকও থাকতে পারে, আবার একটি বাক্যে একটি কারকও থাকতে পারে। অর্থাৎ কারক বের করতে হয় ক্রিয়ার সাথে তার সম্পর্ক দেখে। এ হচ্ছে আমাদের কারকের আলোচনা। এখন তোমরা বাসায় যে কাজটি করবে সেটি হচ্ছে, তোমরা কমপক্ষে 15 থেকে 20টা বাক্য লিখবে, লিখে ক্রিয়ার সাথে সম্পর্ক ধরে ধরে ওই বাক্যগুলোর কারক বের করবে। এভাবেই তোমরা এই কারক বিষয়টি বিস্তারিত করবে। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।